এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভেবেছিল সমুদ্র আর কোনোদিনও আসবেই না, ফোনও দিবে না, কিন্তু ও এসেছে, এতেই খুশি হয় না। ওর লাইফে প্রথম পুরুষ হলো সমুদ্র। ওর উপর অটোমেটিক রাগ কমে আসে, কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ পায় না। সমুদ্র ওর টান মেরে পকেটে ঢুকালো। আয়না অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত চেপে বলে, আমার ওড়না ফেরত দিন। লাগবে আমার। আয়না মনে মনে ভাবে, এই লোকটা এত পিকিউলার কেন? ওড়না দিয়ে তার কাজটা কি? মন চাচ্ছে এক্ষুনি 4টে ওড়না ওনার গলায় ঝুলিয়ে দিতে। যত সব। কিয়ৎক্ষণ পরে সে আয়নার দিকে ঝুঁকে এসে ওর কোমর আলতো করে ধরে, মুখে চোখে ঠোঁট গোল করে ফু দেয়। নিজের মুখটা একটু সামনে আগাতে সিগারেটের বাজে গন্ধ ভেসে আসে। বিরক্ত হয় আয়না। ডাক্তারও হয়ে ওর সিগারেট খায়, তার উপর ওর একদম সিগারেটের স্মেল পছন্দ না। সিগারেটের গন্ধে তো আপনার পাশে থাকা যাচ্ছে না, প্লিজ দূরে সরেন। সমুদ্র বলে, ঘরে বউ আসলে সিগারেটের প্যাকেট ভুলেও খুলে দেখব না, তখন তো অন্য প্যাকেট খুলতেই টাকা যাবে। অন্য প্যাকেট বলতে কি মিন করছেন? কাপড় আর থালা বাসন মাজার সাবানের প্যাকেট। ডাবল মিনিং নিচ্ছ কেন? আয়না পাগলের কথায় সাড়া দেওয়ার প্রয়োজন মনে করে না। তোমার বাবা ডিনার করলো কিন্তু ডেজার্ট তো দিল না। আয়না ব্রুকুচকে তাকাতেই ওকে মুহূর্তের মধ্যে সমুদ্র নিজের বাহু ধরে আবদ্ধ করে না। আয়না পিলে চমকে উঠে দূরে সরে আসতে চায়। সমুদ্র বাদ মানে না। দরজা খোলা। আচ্ছা, আপনার কি কাণ্ডজ্ঞান নেই, কমন সেন্সের অভাব? সমুদ্র চোখ বুলিয়ে দেখে আসলেই দরজা অল্প একটু ফাঁকা হয়ে খোলা আছে। আফসোস হলো তার কেন লক করে আসলো না ভেতর। ম্যাডামের রাগ অনেকটাই কমে গেছে, ভালো সুযোগ ছিল, এটাও হাতছাড়া হলো। ধ্যাত, দরজাটার উপর এত রাগ উঠল, পারলে দরজা ভেঙে গুঁড়িয়ে দিত। সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলে, ঘরে জামাই থাকলে তোমার ফ্যামিলির কেউই আসবে না, ট্রাস্ট মি। সরেন তো। তারপর সে বলে, অন্য এ সিরিয়াস নোট, তুমি দুপুরে খাওনি, এজন্য তোমার বাবা সহ পুরা পরিবার না খাওয়া, সবাই তোমার জন্য না খেয়ে আছে। তোমার দাদা ভাইয়ের গায়ে জ্বর কাশছে এখন, তিনিও খাননি। এভাবে বেঁকে বসে থেকে ওদের কষ্ট দিও না, একসাথে সবাইকে নিয়ে ডিনার করো। সমুদ্র আরও টালবাহানা করতো আজ থেকে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে মিলি ছাড়া পেয়েছে। ও ফাঁকা অংশ দিয়ে আয়নার রুমে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সমুদ্র বিড়াল দেখা মাত্র চিল্লাপাল্লা শুরু করে। ওকে দেখে মনে হচ্ছে কেউ সমুদ্রের লেজে আগুন জ্বালিয়ে দিয়েছে। মিলিও কেন যেন বেশ মজা পায়, সেই সমুদ্রের দিকেই ছুটে যায়। সমুদ্র দ্রুত বিছানায় উঠে পড়ে, এরপর ভাট্য সুরে বলে, বিড়ালকে বের করে দাও না প্লিজ, ওকে সরাও। আয়না এতক্ষণে সমুদ্রকে সাহায্য করার কোনো পন্থা পায় না, হলে এই লেজ কাটা শিয়ালটাকে কোনোভাবেই চুক্তি দিয়ে হারানো যায় না। সে মিলিকে কোলে তুলে নিয়ে বলল, মিলি কেন যাবে? এটা মিলির বাসা, যারা বিড়াল ভয় পায় তারা যাক। সমুদ্র বেড থেকে নামতে চাইলে ফেরও মিলিকে ছেড়ে দিল। মিলির কাছে সমুদ্র কিছুটা জোকারের মতো বোধ হয়। মিলি লেজ নাড়িয়ে হাঁটা দিলে ও লাফালাফি করে, খুব মজার ঘটনা। মিলি লেজ নাড়িয়ে সমুদ্রের দিকে ছুটে। সমুদ্র দ্রুত বেডে উঠে পড়ে, আয়নাকে উদ্দেশ্য করে বলে, এই প্লিজ ওকে সরাও। না, মিলি এখন খেলবে। আপনার সমস্যা কেন এত? সমুদ্র বলে, তুই বিড়ালটাকে কোলে নাও, আমি যাচ্ছি, বাট ওয়ান কন্ডিশন, ভুলে ওকে ছেড়ে দিবে না। আচ্ছা। সমুদ্র বেড থেকে নেমেছিল, কিন্তু আয়না মিলিকে ছেড়ে দেয়। কন্ডিশন মানে না কইল। বেচারা সমুদ্র পায়তারা করছিল আজ বউয়ের বাড়ি রাতে থেকে যাবে, কিন্তু ভাগ্য অসহায় হলে যা হয় আর কি। এই বয়সে এসেও বিড়ালের ভয়ে আয়নার বাসা থেকে এক প্রকার ছুটে বেরিয়ে আসে সে। বিড়ালটাও খুব বাজি, তাকে দেখেই তার পিছু ছুটে। কেন রে ভাই, কি দোষ তার? গত 2 দিন ধরে আয়নাদের বাসার পরিবেশ খুব একটা অনুকূল অবস্থায় নেই। সময় মাফিক সব হচ্ছে, কিন্তু তবুও ঝড়ে ভেঙে পড়া গাছের মতো করুণ দশা সবার। ফাদ সাহেবের দ্বিতীয় বিয়ের খবর বয়োজ্যেষ্ঠদের গুটি কয়েকজন জানতেন, তবে এখন খোলসা হওয়ার পর ফ্যামিলির সকলে জেনে যায়। আয়নার সবচেয়ে আশ্চর্য লাগে, বেশিরভাগ মানুষজনই ফাদ সাহেবের পক্ষ নিয়ে কথা বলে সরে পড়েছে। গ্রামের বাড়ি থেকে এক ফুপু কল দিয়েছিল, ইনিয়ে বিনে কিছু সৌজন্যমূলক কথা বলল, এরপর সরাসরি জিজ্ঞেসই করে ফেলে, শুনলাম ফাহাদ ভাই আরেকটা বিয়ে করেছে, মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে নিজেই বিয়ে করলো?
আয়নাই ওই সময় ভীষণ রাগ, কষ্ট, ক্ষোভ, বেদনায় মন পিছিয়ে ওঠে। উনি অবশ্য পরে বলেছিল বিয়ে করে নাকি ভালো করেছে, একা কতদিন থাকা যায়, এসব কিছু ভালো। সুশীল কথা বলে দ্বিতীয় দফায় খোঁটা মেরে জিজ্ঞেস করলো, তার নতুন জামাই আর নতুন বউ নিয়ে গ্রামে আসিও, নতুন মানুষদের গ্রাম ঘুরে নিয়ে যাইও। আয়না হতভম্ব হয়ে পড়ে। মানুষজন এভাবে কেন তাকে খোঁচা মেরে কথা বলছে, বলবেই বা না কেন? তবে কেউ কে একবারও তাদের দু বোনের দুঃখ বোঝার চেষ্টা করে না। আয়নার মন খারাপ হয় খুব, কেমন বিষাদ ছেয়ে যায় মনে। এতটাও মডার্ন না যে মায়ের রিপ্লেসমেন্টকেও শুয়ে নিবে। সকালের নাস্তার জন্য ফাদ সাহেব আয়নাকে ডাকতে আসলেন। গত দুদিন ধরে দুই বোনের কেউ ঠিকঠাক মতো তার সঙ্গে কথাও বলছে না, খাওয়া দাওয়াও করছে না। ফাদ সাহেব নম্র গলায় আয়নার রুমের দরজা ধাক্কালেন, তারপর বলে ওঠে, আয়ু, নাস্তা করতে আসো, ক্লাস আছে না তোমার আজকে? আয়না জবাব দেয় না। ভেতর থেকে ফাদ সাহেব দরজা খুলে ভেতরে উকি দেয়। ওই সময় আয়নার একটু আগের বলা কথাগুলো মাথায় ঘোরপাক খাচ্ছিল। আর এখন বাবাকে দেখা মাত্র রাগের মাত্রা যেন ফুটন্ত তেলে পানির ছিটা দেওয়ার মতো। বাবার জন্য তাকে সবাই যা ইচ্ছা তাই বলছে, অপমানিত হওয়ার সুযোগ করে দিল। সে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আব্বু তুমি এক্ষুনি আমার রুম থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। ফাদ সাহেব বেশ খানিকটা আহত হলেন, সেই সঙ্গে হতবুদ্ধি হয়ে পড়েন। আয়না স্বভাবত খুব শান্তশিষ্ট ধরনের, ঝগড়াঝাটির মধ্যেও নেই, বরং মিষ্টিভাষী আর হাসি খুশি ধরনের। আয়নাকে এভাবে চিল্লাতে দেখেনি এর আগে, বরং তাদের বাসায় এমন চিল্লাপাল্লা অশান্তি এর আগে কখনোই হয়নি। নিজেই আয়না চিৎকারের আওয়াজে ফাদ সাহেব মা সালেহা বানুও এগিয়ে আসেন দেখার জন্য। আয়না চোখে তখন জল ছিল, সে আবেরও চিৎকার করে বলে, তুমি এখনো আমাদের বাসায় আছো কেন? যাও তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে যাও, এক্ষুনি যাও বাবা, আর কোনো দিন আমাদের কাছে আসবে না। ফাদ সাহেব বুঝলেন আয়না এখনো রেগে আছে। রেগে থাকাটা অস্বাভাবিক না। সাইলা অগ্রিম জানিয়ে দিয়েছে, যেহেতু সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেনি, নীরব ছিল। কাজেই বাসায় গিয়ে পরবর্তীতে ফাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। জানার পর বুঝে পাচ্ছিল না কি করা উচিত। আবার অন্য কারো বাসায় ছিল সঙ্গে নতুন জামাই, সবটা চেপে গেছে। বাসায় যাওয়ার পর তোলপাড় শুরু হবে। সাইলার কথাই ঠিক হলো। 3 দিন ধরে বাসার পরিবেশ অস্বাভাবিক। আয়না বাবার সামনেই দরজা লাগিয়ে দেয়। ফাদ সাহেবকে সালেহা বানু সান্ত্বনা দিয়ে বলে, আয় বুবুর মনটা খুব খারাপ, এজন্য কষ্ট পাচ্ছে বেশি। ওর ব্যবহারে মনে কিছু নিস না। না, মনে কিছু নেইনি, বুঝতে পারছি ওর খারাপ লাগছে। ফাদ সাহেব আলিয়াকে ডাকলেন, কিন্তু আলিয়াও ঘুমিয়ে আছে। উনি একাই নাস্তার টেবিলে বসে পড়লেন। 2 মেয়েকে নিয়ে কফি চিন্তায় মগ্ন সে। খাবার মাঝে বলে ওঠে, আম্মু, অফিসের কাজে চিটাগাং যেতে হবে 3 দিনের জন্য। লকারে টাকা আছে, প্রয়োজন হলে খরচ করবে। এরপর হামিলা বুয়াকে ডাক দিলেন। হালিমা বুয়া রান্নাঘর থেকে বের হয়ে আসেন দ্রুত। ফাদ সাহেব বলেন, হালিমা আপা, এই 3 দিন বাসায় মাছ রান্না করবে না, ওদের 2 বোনের মাছ পছন্দ না। ওরা যা খেতে চায় ড্রাইভারকে দিয়ে বাজারে করে রান্না করে দিবেন। আচ্ছা ভাই সাহেব। ফাদ সাহেব ফের আয়নার রুমের সামনে গিয়ে পড়ল, আয়ু, আমি যাচ্ছি অফিসের কাজে 3 দিনের জন্য চিটাগাং। দাদা দাদির যত্ন নিবে। বন্ধ দরজার উপাস থেকে কোনো সাড়া এলো না। আলিয়ার যখন ঘুম ভাঙে তখন বেলা 11টা। ঘুম থেকে উঠেই দেখে রুমের মধ্যে হালিমা বুয়া কাপড় ভাঁজ করছে। ওনার ইতিমধ্যে দুপুরে রান্নাবান্না শেষ বোধ হয়। 12টার পর থেকে হালিমা বুয়া টিভি দেখা শুরু করে, সব কাজ শেষ করে। আলিয়া উঠে বসে বলে, আজকে নাস্তা কি? হালিমা বুয়া বলে, টপামনি, এই বেলায় কেউ নাস্তা খায়? আপনার একেবারে দুপুরের ভাত খান। আলিয়া চোখ কচলে ফোন হাতে নিতেই সামান্য অবাক হয়। শ্রাবণ মেসেজ পাঠিয়েছে। শ্রাবণের মেসেজ দেখতেই একটু ভালো লাগে। পরক্ষণে ফোন রেখে দেয়, সিন করে না। শ্রাবণ হলো আপার শ্বশুর বাড়ি থেকে আসা গেস্টের কার যেন ছেলে। মেহেদির দিনে একসঙ্গে অনেকক্ষণ ছিল তারা, সেই সুবাদে পরিচয়। এবার হুট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। দেন প্রায় প্রতিদিনই মেসেজ দেয়। আলিয়ারও অবশ্য ভালো লাগে ওর সাথে কথা বলতে। এর আগে কোনোদিন এভাবে কোনো ছেলের সঙ্গে চ্যাট করেনি, কারণ বাবার স্ট্রিক্ট বারণ আছে, কোনো ছেলের সঙ্গে প্রেম করা যাবে না। তবে বাবা নিজেই যে কাজটা করলো, এরপর আলিয়ার বাবার উপর ভীষণ ক্ষোভ। সেই ক্ষোভ থেকে বাবার বানানো সব রুলস ব্রেক করার জন্য উঠে পড়ে লেগেছে। এতদিন শ্রাবণকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু গত 2 দিন ধরে ওর সাথে ভাব জমাচ্ছে। আলিয়া ঠিক করছে সে হয় পালিয়ে বিয়ে করে বাবাকে শিক্ষা দেবে,
আর তা না পারলে বাবার পছন্দ করা ছেলেকে ডিচ মেরে বিয়ের দিন সব সোনাদানা নিয়ে ভেগে যাবে। এতেও বাবার অনেক বেইজ্জত হবে। এভাবে প্রতিশোধ নিতে চায় সে, কিন্তু পালাবে যে কার সাথে পালাবে? লাগেজের সঙ্গে তো আর পালাবে না, একটা বয়ফ্রেন্ডও তো লাগবে। কই থেকে পাবে বয়ফ্রেন্ড? তখনই খেয়াল হলো শ্রাবণ তাকে কেন যেন খুব পটানোর চেষ্টা চালাচ্ছে। এর আগেও একজন এমন করেছে, কিন্তু ওকে আলিয়া বিন্দুমাত্র পাত্তা দেয় না। একেবারে ছাপটি টাইপ ছেলে ছিল। কিন্তু শ্রাবণ এমন না। ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল, এখন ইকোনমিক্সে পড়ছে 3rd ইয়ার, তাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওকে পাত্তা দেওয়া যায়, সব দিক থেকেই চলনসই সে। আলিয়া যখন নাস্তা করতে রুমের বাইরে যায়, ততক্ষণে আয়না বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। আয়নার মন মেজাজ খুব খারাপ, এত বিরক্ত আর ইরিটেট এর আগে কোনোদিন লাগেনি। সকাল 9টা 10 একটা ক্লাস ছিল, আরেকটা হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু হুট করে দুপুরের ক্লাস ক্যান্সেল হয়ে যায়। তবে সেকশনের বাকি ফ্রেন্ডরা ক্লাস ক্যান্সেল হওয়ার বেশ ফুর্তিতে আছে। ক্লাস ক্যান্সেল হওয়ার আনন্দে একদিকে, আর সারা পৃথিবীর যত আনন্দ তা দাঁড়িপাল্লার আর একদিকে। আয়নার ধারণা পোলাপান সবচেয়ে খুশি হয় ক্লাস ক্যান্সেল হলে। শেষ হওয়া আরও 4-5 জন ফ্রেন্ড টিসিএসির দিকে এগিয়ে গেল। আজ রোদ একদম মাথা বরাবর, সূর্যের তেজ আজ বেজায়। ধুধু রোদে টিসিএসির সামনে এক প্রকার বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা লেবু শরবতের গ্লাস। এমন সময় সমুদ্রের কল আসে তার নাম্বারে। রোদে চোখ মুখ কুচকে এসে ফোন রিসিভ করে। হ্যাঁ আয়না, কোথায় তুমি? আয়না একবার ভাবলো বলবে বাসায় আছে, দুপুর টাইম যদি বাসায় চলে আসে এই ভেবে সত্যটাই বলে দেয়। ভার্সিটির সামনে টিএসসিতে। ফ্রেন্ডরা সঙ্গে আছে? হ্যাঁ তো। আমি শাহবাগের দিকে একটা কাজে এসেছি, 3টা মিনিট দাও, আসছি। আয়না কানে ফোন নিয়ে চোখ বড় বড় করে। উনি এদিকে আবার কি করতে এলো? শাহবাগে কাজে আসলেই টিসিএসি এসে দেখে যেতে হবে নাকি? আয়না লেবু শরবত হাতে দাঁড়িয়ে থাকে। পাশে তার 5 জন ক্লাসমেটের কেউ বসে বা দাঁড়িয়ে আছে। বাবরি চুলের সুব্রত, ও কাঁধে গিটার নিয়ে বসে আছে রোদের মধ্যে, কোনো হেলদোল নেই। আয়না ভাবে ওর আসলে সিএসি নেওয়া উচিত হয়নি, চারুকলাতে যেত, সারাদিন ভাবুক হয়ে ভাবতো আর ক্যানভাসে রং তুলি নিয়ে খেলতো। ওইদিকে অর্পাও দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। আসলে ভার্সিটি লাইফে সবারই নিজেরই একটা বাউন্ডারি থাকে, যে যার মতো যাকে নিয়ে ব্যস্ত, শুধু ফ্রি টাইম বন্ধু নিয়ে আড্ডা। প্রতিবার সুব্রত কাজল ওরা সিলেট যাওয়ার প্ল্যান করে। ওদের ক্লাসে একজন চাকমা ফ্রেন্ড আছে, ওদের বাড়িতে ঘুরতে যাবে, অথবা সুব্রতের গ্রামের বাড়ি নেত্রকোনা যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু দ্বিতীয় বর্ষে এসেও কার্যকর হয় না। আয়নার ঘোর কাটে যখন কেউ তাকে পিছন থেকে ডেকে ওঠে। আয়না। আয়না শহর বাকি ক্লাসমেটরা ফিরে তাকালো। সে দেখলো সমুদ্র এসেছে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আজকেও হালকা নীল রঙের একটা ফর্মাল শার্ট পরেছে, কিন্তু ইন করে নেই। নীলচে চোখের মনির সঙ্গে ওটার দারুণ ম্যাচিং করেছে। দূর থেকে আয়নাকে তাকাতে দেখে ও হেসে দেয়। আয়নার ওই সময় খুব ব্যাকুলতা অনুভব হয়, কেন যেন মায়া আসে ওর প্রতি, নিজের জন্য মা লাগে। কেমন অদ্ভুত অচেনা একটা অনুভূতি মনের কোনখানে জানি পাখা ঝটকায়, টের পায় কিন্তু বুঝে উঠতে পারে না। নারী হওয়ার দুর্ভোগের মধ্যে অন্যতম হলো নিজের অনুভূতি নিজের বিশ্লেষণ করতে না পারা। এই যে এই মুহূর্তে তার কেমন খামখেয়ালি অনুভূত হচ্ছে, মনে হচ্ছে 2 হাত মেলে কোনো ভিন দেশে উড়াল দিতে। ওনার হাসি মুখের দিকে তাকাতেই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সামনে গিয়ে হাতটা ধরে শাসিয়ে বলতে, শুনুন মিস্টার ওশেন, আজ থেকে আপনার ওই সুন্দর দুটো চোখ অন্য মেয়েদের দেখবেন না ভুললেও। রাস্তায় বের হওয়ার সময় চোখ বেঁধে বের হবেন। এখন উনি যদি প্রশ্ন করেন, চোখ বেঁধে বের হলে তো দুর্ঘটনা ঘটবে, তখন আয়নার কাছে উত্তর থাকবে না, ব্যাখ্যা থাকবে না। কিন্তু এত সুন্দর মিষ্টি অনুভূতির মধ্যেও বিশ্রী একটা স্মৃতি ভেসে আসে। তবু একটা কিন্তু রয়ে যায়। কোনো এক পঠিত পাতা সমুদ্র রাস্তায় ক্রস করে তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, এই রোদের মধ্যে দাঁড়িয়ে কেন, ছায়ার নিচে যাও। আয়নাকে এই প্রথমবার ফ্রেন্ড ব্যতীত কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতে দেখে অল্পা অবাকই হয়। ওর খেয়ালই ছিল না বান্ধবীর বিয়ে হয়েছে। অবশ্য সুব্রত ওর কাজলের মনে হলো এটা নিশ্চয়ই দুলাভাই, কারণ বিয়ের ছবি দেখেনি। আন্দাজে কিছু বলাও যায় না, জন্য চুপ থাকে। অল্পা একটু ঠোঁটকাটা স্বভাবে বলে ফেলে, এই লম্বুটা কে রে দোস্ত? তোর সঙ্গে কেন কথা বলে এই লম্বু বেটা? আয়না এত বেশি অস্বস্তিতে পড়ল, সে সমুদ্রের পানে তাকায়। ও মিটমিটিয়ে হাসছে যেন। আয়না আস্তে করে বলে,
ওনার নাম সমুদ্র, আমার হাজবেন্ড, তোদের দুলাভাই। কথাগুলো বলার সময় ওই নিজের গলার স্বর কেঁপে ওঠে। লাজে কিঞ্চিত পরিমাণ গালের ফোলা অংশে লাল রক্তিম আভা ফুটে ওঠে। সবাই নড়েচড়ে উঠল। এরপর সমুদ্রের সঙ্গে কথা বলা শুরু করে। অর্পা ক্ষমা প্রকাশ করল। ভাবুক সুব্রত গিটার বের করে এনে বলে ওঠে, আয়না আর দুলাভাইয়ের জন্য 2 লাইন গাই, গরিবের তরফ থেকে ছোট্ট উপহার। ও গিটারে টুংটাং আওয়াজ তুলে। টিসিএসের মোড়ে এমন গিটারিস্ট গণেশ ডিসুজা অহরহ খুঁজলে পাওয়া যায়, যে হাতে জাভা পাইথনের কোডিং তোলার মতো। সে হাতে কি অবলীলায় গিটারের সুর তুলে গেয়ে ওঠে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আয়নার গান শোনা মাত্র আরও একবার কি ভীষণ প্রখর এক অনুভূতি হন্য হয় বুকের মাঝ বরাবর তীব্র স্রোতের ন্যায় আছড়ে পড়ে। আসলেই হুট করে মনে হচ্ছে আশেপাশে কোথাও ভ্যাবসা গরম ভাব নেই। সূর্যের তেজুনি আসার সঙ্গে সঙ্গেই নিভে গেছে কি। অতিরিক্ত কোলাহল, রিক্সার হর্ন, কাকের কাকা, গাড়ির বিকট শব্দ, মানুষজনের হইচই উপেক্ষা করে সুব্রতের গাওয়া 2 লাইন কি দারুণ জমে যায়। আয়না এক ধানে সমুদ্রের পানে তাকিয়ে থাকে। সাহিত্য এত সুন্দর কেন? আরও সুন্দর বোধহয় শিল্পীরা, যারা সাহিত্যকে প্রাণ দেয়। তার চেয়েও সুন্দর বোধহয় সদ্য প্রেমে পড়া কোনো তরুণীর চোখ, তার সেই প্রেমিক। 2 লাইন গাওয়ার পর সুব্রত থেমে যায়। এরপর আয়নার সব ফ্রেন্ড তাদের একমাত্র দুলাভাইকে বলল ট্রিট দিতে। সমুদ্র রাজি। ওরা অবশ্য বেশি কিছু চায় না, টিসিএস এর মোমো আর ফুচকা খায়, ওতেই আনন্দ যেন। সুব্রত বলে, দুলাভাইকে ডিপার্টমেন্ট ঘুরিয়ে নিয়ে যা। আয়নার ইচ্ছে ছিল না, তবে সমুদ্রের ইচ্ছে হলো ওর ডিপার্টমেন্ট দেখবে। অগত্যা বাধ্য হয়ে নিয়ে গেল এই ইউনিটের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিএসসি শাখায়। ওদের ক্লাসরুম আজ ফাঁকা ছিল। ডিপার্টমেন্টের সামনে ওখানটায় কয়েক মিনিট পার করে ফিরে আসবার পথে আয়নার মেজর কোর্সের ফ্যাকাল্টির সাথে সাক্ষাৎ ঘটে। স্যার আয়নকে শিয়ার হওয়ার সুবাদে চেনেন। স্যার অনেক রসিক লোক, মজা নিয়ে পড়ায়। ওনার ক্লাসে হাসি মাস্ট, এজন্য আয়নার প্রিয় শিক্ষক। উনি করিডোর বা ভার্সিটির যে কোনো জায়গায় দেখা হলে শিক্ষার্থীদের 2টি প্রশ্ন করে, কেমন আছো আর কই যাচ্ছ। আজও ব্যতিক্রম হলো না। উনি সালামের জবাব দিয়ে প্রশ্ন করলেন আয়নাকে উদ্দেশ্য করে। এরপর সমুদ্রকে খেয়াল হলো। সমুদ্র পোশাক আশাক দেখেই বোধ করে বুঝলেন ছাত্র না। পুনরায় জিজ্ঞেস করলো, কে তুমি বাবা? সমুদ্র একবার আয়নার দিকে তাকায়, এরপর নিজে থেকেই সুন্দর করে সালাম দিয়ে যথেষ্ট ভদ্রভাবে বলে, স্যার আমি আয়নার স্পাউস। স্যার শুনে বেশ খুশি হলেন। ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তান সমতুল্য পাবেন। ওদের সুখী পরিবার দেখে ভালোই লাগে। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয় সে দোয়া দিলেন। এরপর জিজ্ঞেস করলো, বাবা তুমি কিসে পড়ছো? তুমিও ইঞ্জিনিয়ার নাকি? না স্যার, আমি ম্যাকুয়ারি ইউনিভার্সিটি সিডনি অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছি। মাশাআল্লাহ, তুমি তো তাহলে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের জামাই। আবার এসো কেমন, জামাই বলে কথা। স্যার যেতেই সমুদ্র শব্দ করে হেসে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বলে, ইন্টারেস্টিং তো। পিঁচড়ালা রাস্তার উপর দিয়ে গাড়ি সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে। সমুদ্র মনোযোগ সহকারে ড্রাইভ করছে। পাশে সিটে চুপটি করে বসে আছে আয়না। ওর মধ্যে কোনো হেলদোল নেই, বাসায় ফেরার তাড়াও নেই, বরং বাসায় ফিরতে না পারলে স্বস্তি বোধ করবে। সমুদ্র কোথায় নিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। কোথায় বা সর্বোচ্চ নিয়ে যেতে পারবে? নরকে? ওই নরকের খাড়ার ঊর্ধ্ব গুমোর পরিবেশ তো নিজের বাসাতেই বিরাজমান। আয়নার চোখ পুজে আসছিল। সমুদ্র একবার ওর দিকে তাকায়, এরপর শুধালো, ঘুম পাচ্ছে? আয়না হকচকিয়ে ওঠে। এরপর বলে, না। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরবো কোথাও, দেন লাঞ্চ করব, বাট মিটিং আছে। এখন কিন্তু মিটিংয়ে যাচ্ছি। মিটিং শেষ করে লাঞ্চ করে বাসায় পৌঁছে দিব। আয়নার একবার বলতে মন চাইলো বাসায় যাব না, গাড়ি থামান, কিন্তু শরীরে জোর পায় না, কেমন ক্লান্ত লাগছে। সমুদ্র বার কয়েক আয়নার দিকে তাকায়। যতবারই ওকে দূর থেকে অফিসে দেখেছে, মেয়েটা এত নিশ্চুপ স্বভাবের না। সবসময় একটা চঞ্চলতা ভাব থাকে ওর মধ্যে। অফিসে প্রায় সবার সঙ্গে ওর ভাব, সবার সঙ্গে কাজ বাদ দিয়ে খালি গল্প করে। সেই মেয়ে নিশ্চয়ই বড় আঘাত পেয়েছে, বিধায় এত নিশ্চুপ। সমুদ্রের অনুতপ্ততার মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে পারছে। কেন সে নিজের অতীত টেনে এনে বর্তমানকে কষ্ট দিল? কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি? তার একটা ভুল কাজের জন্য এখন দুজনকেই পোহাতে হচ্ছে। অন্যকে দুঃখ দিয়ে কোনোভাবেই সে সুখে থাকতে পারে না।
অন্যরা অবশ্য পারে, কিন্তু সমুদ্র পারে না। নিজের কাছে নিজেই ছোট হয় খুব। আয়নাকে ওভাবে বাজেভাবে ট্রিট করার পর সে এত পরিমাণ গিল্ট ছিল, সরি বলেও কাজ হলো না। তাদের সম্পর্কের এখন কেমন জানি নড়বড়ে হয়ে উঠেছে, বাবুই পাখির বাসার মতো। ঝড়ে যে কোনো সময় ভেঙে যাবে, কিন্তু দূর থেকে সুন্দর পরিপাটি, এমনটা সে কোনোদিনও আশা করেনি। আয়নাকে কখনো ইউষার সঙ্গে সে মনের ভুলেও তুলনা করতে চায় না, করবেও না ভবিষ্যতে। কিন্তু ওই দিন কী যে হলো, সমু নামটা শুনতেই গা জ্বালা দিয়ে ওঠে। তার অতীত যে ভট্ট কালো, অমন কালোকে কেউ স্মরণ করতে চায় না। সমুদ্রের গাড়ি থামে গুলশানের একের একটা অফিসের সামনে। তখন 4টার বেশি বাজছিল। আয়নাকে নিয়ে 10তলা লিফটে উঠে পড়েও। আজকে রুহুল সাহেবের সঙ্গে আলোচনা করবে আপকামিং প্রজেক্ট নিয়ে। বহুতলা ভবনের অফিসটা সম্পূর্ণ কাঁচে ঘেরাও করা। কাঁচের ভেতর গলিয়ে সূর্যের রশ্মি এসে ঝিলিক মারছে। ওই কাঁচের প্রতিবিম্বতে আয়নাকে দেখতে পায় সমুদ্র। ওকে এক প্রকার ক্লান্ত ও বিধ্বস্ত লাগছে। নাকফুলটা এখনও জল করছে, কেমন মায়া কাজ করে। দায়িত্বের দ্বিঘাত সমীকরণে দুটি মূল্যের মধ্যে তো মায়া নেই, তাহলে মায়া কেন কাজ করলো? হয়তো ওর মনে দুঃখ দিয়েছে জন্য বই কি। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা যখন আলোচনার জন্য মিটিং বসায়, সেখানে লাক্সারি থাকে। সমুদ্র জানিয়ে দিয়েছিল তারা দুজন আসছে। মিটিংয়ের গোল টেবিলে 2টো চেয়ার বরাদ্দ, নামসহ লেখা দেওয়া আছে কে কোথায় বসবে। আয়নার চেয়ার সমুদ্রের পাশেরটায়। সমুদ্র একদম এক প্রান্তে, আয়নার পাশে কোনো একজন যার নাম আবুল সাখাওয়াত। সমুদ্র তড়িঘড়ি করে আয়নার আগে গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। আয়না অবাকে চূড়ান্ত সীমায় অবস্থান করে বলে ওঠে, হ্যালো স্যার, এটা আমার চেয়ার। আপনি কেন বসেছেন এখানে? সমুদ্র দুটো নেম প্লেট এক্সচেঞ্জ করে দেয়। আয়নাকে নিজের অবস্থানে বসতে দিল। আয়না ফের জিজ্ঞেস করলো, এটা কি হলো? সমুদ্র বিড়বিড় করে বলে, কোনো আবুইল্লার পাশে আমার বউকে বসাবো না। আয়না ধপ করে ওর পাশের চেয়ারে বসে। মিটিং চলমান অবস্থায় সবাই ব্যস্ত ভঙ্গিতেই প্রজেক্টের সামনে চোখ রেখেছে। কিছুক্ষণ পর সমুদ্রের প্রেজেন্টেশন আছে, সেই সব গুছিয়ে নিচ্ছে। এমন সময় দেখলো আয়না একটু পর পর পা নাড়াচ্ছে। এই অভ্যাস অনেক মানুষেরই আছে, কিন্তু কেউ পা নাড়ালে সমুদ্রে কেমন জানি লাগে, মাথা ঘোরায়। সে আস্তে করে ফিসফিস করে বলে, এই পা নাচানো বন্ধ করো। আয়না ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলে, ওয়াই? আমার অসুবিধা হয়। আমার মজা লাগে, সো থাকবো না। কাউকে পা নাচাতে দেখলে আমার মাথা ঘুরে বমি পায়। আয়না নিচু গলায় বলে, সে কি, আপনি ছেলে হয়েও অন্যকে পা নাচাতে দেখলে প্রেগনেন্ট হন? সব লক্ষণ তো এমনই। সমুদ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। টাইটা একটু লুজ করে প্রেজেন্টেশন দিতে সামনে যায়। প্রেজেন্টেশন ভালো মতোই দেয়, চলনসই। এরপর গিয়ে নিজের চেয়ারে বসে। আয়না তখনও পা নাড়াচ্ছিল। এটা ওর একটা বদ অভ্যাস। কাজ করতে করতে আনমনে পা নাড়ায় সে। আজও ব্যতিক্রম নয়। নোটের সব টুকে নিচ্ছে আর পা নাড়াচ্ছে। এমন সময় ফিল হলো কেউ তার পায়ে গুঁতা দিল। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠল এবং আশেপাশে তাকায়। সমুদ্র তার পাশে একদম নর্মাল হয়ে বসে আছে। আয়না একটু নিচু হয়ে দেখে এটা সমুদ্রেরই পা। ও চোখ গরম করে তাকায়, কিন্তু সমুদ্র অন্যদিকে তাকিয়ে তার পায়ে গুঁতা দিচ্ছে। কেমন বজ্জার ছেলে। আয়না নিজের পা সরিয়ে নিল। এরপর 2 মিনিট পর পুনরায় সমুদ্র তার পায়ে পা ঘষে এবং আস্তে করে বলে, পা নাড়াতে মানা করলাম আর আমাকে শেষমেশ প্রেগনেন্ট বানিয়ে দিলে। এখন দেখি কেমনে পা নাচাও। সে নিজের এক পা দিয়েই আয়নার 2 পায়ের উপর ভর দিল, যেন তার পা নাড়াতে না পারে। একটা মানুষের পাও এত ভারী হয়, মনে হচ্ছে ইটের বস্তা পায়ের উপর রেখে দিয়েছে কেউ। আয়নাও কম যায় না। সে পিছন থেকে হাত বাড়িয়ে সমুদ্রের পিঠে এত জোরে চিমটি কাটে। সমুদ্র এটার জন্য প্রস্তুত ছিল না। সে আয়া বলে চিল্লিয়ে ওঠে। সবার দৃষ্টি ওর দিকে যায়। ভীষণ ভ্যাবাচেকা খায়ও। এত ভারী লজ্জার বিষয়বস্তু, কি বলবে ভেবে পায় না। আয়নাও কি সাহায্য করে, বলে ওঠে, ওনার পায়ের রগ নড়ে চড়ে গেছে, এজন্য ব্যথা হচ্ছে। সমুদ্র তালে তাল মিলিয়ে সম্মতি দেয়। আদৌ পায়ের রগ নড়ে যাওয়া বলে কোনো রগ আছে কি না খেয়ালই আসছে না। তবে আয়না এখনও হাত দিয়ে চিমটি দিয়েই যাচ্ছে। ব্যথায় পিঠ কুঁচকে যাচ্ছে তার। একদম ম্যাসেলে চিমটি কেটেছে। সে আস্তে করে ফিসফিস করে বলে, ভুলেও আর আমাকে ডিস্টার্ব করবেন না, মনে থাকে যেন। আচ্ছা, চিমটি কাটা বন্ধ করো। অফিসের মধ্যে আর বিরক্ত করবেন না, এটাও মনে রাখেন। ওকে ফাইন। আয়না শেষ সময় ইচ্ছে করে একটু জোরে চিমটি দিয়ে হাত ছড়িয়ে নেয়। মিটিং শেষে সমুদ্র নিজের পা জোড়ার দিকে তাকালো। পায়ের রগগুলো ঠিক আছে কিনা দেখে নিল।
দশতলা থেকে নিচে নামার জন্য লিফটে উঠে লিফটে তারা দুজনেই ছিল। লিফটের দরজা বন্ধ হতেই সমুদ্র আয়নার হাত ধরে নিজের দিকে টেনে এনে ওর ডান গালে একটু চুমা দেয়। আয়নার চোখ বড় হয়ে যায় আপনা আপনি। সঙ্গে সঙ্গে লিফট খুলে 8 তলায়। দুজন দুদিকে ছিটকে পড়ে, কিন্তু লিফটের দরজায় সামনে কেউ ছিল না। সমুদ্র দ্রুত গেট অফ করার বাটন ক্লিক করে। লিফট অফ হয়ে চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে আয়নার গায়ের সঙ্গে মিশিয়ে ওর পিছিয়ে দাঁড়িয়ে চুলগুলো সরিয়ে দিয়ে আয়নার বাম গালে আরেকবার কিস করে। ওর পেছনে দাঁড়িয়ে থেকেই বলে, প্রেগনেন্ট মেয়েরা হয়, বিশ্বাস না হলে বাস্তব উদাহরণ দিয়ে দেখাতে পারি। অমনি 6 তলায় লিফট থামে। সমুদ্র ভেবে নেয় এবারও কেউ আসবে না, তাই সরে না। কিন্তু দুর্ভাগ্যবশত দুইজন মাঝবয়সী ভদ্রমহিলার সামনে লিফটের দরজা খুলে। দ্রুত সমুদ্র উল্টা ঘুরে যায়। ভাবখানা এমন যেন খুব গভীর ভঙ্গিমায় মশা মারছিল। লিফটের দেওয়াল মিরর দিয়ে বানানো, কাজেই সমুদ্রের রিয়াকশন পুরোটাই আয়না দেখে ফেলে। সমুদ্র বলে ওঠে, আন্টি কিছু মনে করবেন না, মশা মারছিলাম। ডেঙ্গুর সিজন, আপনার জন্যই মশা মারলাম। কামড়ালে আপনাদেরই কামড়াবে, না হলে নারীর জাত মশাকে মারার ইচ্ছা ছিল না। মাঝবয়সী মহিলা দুটি ভ্রু কুঁচকে লিফটে উঠে মন্তব্য করা শুরু করে, আজকালকার ছেলে মেয়েগুলো এত বেয়াদব কেন? ধৈর্য নেই, হায়া নেই। এই যুগের মেয়েগুলো আরও বেশি বেহায়া। স্পষ্টত আয়নাকে মিন করেই বললেন। সমুদ্রের রাগ হয় অনেক। কিছু বলার আগেই ওরা নেমে পড়ে। এর আগে গজগজ করতে করতে বলে, আয়না, ওদের তুমি কিছু বললেন না কেন? ভুল কি বললো তারা? অভদ্রতাই তো করেছিলেন। আজব, আমি জানতাম কি এনারা আসবে এই মুহূর্তে। এখন দোষটা ওদের। লিফটে করে মানুষ ওঠানামা করে, আপনি ফাত্রামি করলেন কেন? সমুদ্র এবারে 14 তলার এক কফি শপে বাটন ক্লিক করে। আয়না নামতে ধরলে তাকে আটকে দেয়। আয়না বলে, 14 তলায় যাবেন তো গ্রাউন্ড ফ্লোরে কেন? আগে বাটন চাপ দিলেন। লিফট ব্যবহার করতে পারেন না, নামতেও দিচ্ছেন না। সিডনি নামক গ্রাম থেকে এসেছি তো, তাই লিফট আজকেই প্রথম চোখে দেখলাম। সরি, তাছাড়া ইঞ্জিনিয়ারও না আমি, এই জন্য এইসব যন্ত্রপাতি ব্যবহার কম বুঝি। আয়নার যে সমুদ্রের অতিরিক্ত আধিক্যতা সহ্য হয় না। মনে হয় ওর চুল সব ছিঁড়ে টাকলা বানিয়ে দিতে। তোমার যদি এতই দরদ থাকতো তাহলে ওই দিন এত রুড হতে না। ওই দিনের কথা কোনো দিন ভুলবে না আয়না। সে বাড়ি সমুদ্র থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, আপনাকে জাস্ট আমার বিরক্ত লাগছে। লিফটে কেন এসব করলেন? তুমি তো বললে অফিসে কিছু না করতে, এই জন্য লিফটে একটু রোম্যান্স করতে চাইলাম। পছন্দ করলে না? সমুদ্র কফি শপে বসে একটাই কফি অর্ডার দেয়। ওয়েটারের সামনেই মেনু কার্ড দেখিয়ে বলে, একটা ভ্যানিলা ল্যাটের দাম 550। এত কেন দাম? কোয়ালিটি ভালো স্যার। কেন? আপনাদের গরু কি অস্ট্রেলিয়া থেকে এসেছে যে গরুর দুধের কোয়ালিটি বেশ ভালো? জি স্যার, অস্ট্রেলিয়ান গরুর দুধ, আমাদের খামারের গরু। একটা কফি দেন। আয়না তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লোকে ঠিক বলে, মানুষ যত বড় লোক হয় তত কৃপণ হয়। একটা কফি দুজন শেষ করে উঠতে পারে। সমুদ্রের একবার ইচ্ছে করলো আয়নার হাত ধরে তাকে সরি বলে নিজের অতীতে সব বলে দিতে, কিন্তু কোনো এক দ্বিধায় সেটা পারে না। আয়না বাসায় আসতে একটা দুঃসংবাদ শুনল। তার দাদাভাই নাকি হুট করে আরও অসুস্থ হয়ে গেছে, কাশছে খুব, গায়ের জ্বর। সে ফ্রেশ হতে গিয়ে থেমে দাদিকে জিজ্ঞেস করলো, মেডিসিন দিয়েছেন? হ্যাঁ, একটু আগেই খাওয়ার নিলাম। 2 ঘন্টা হওয়ার পরও অবস্থা আরও অবনতি হয়। দাদাভাই কাশতে কাশতে শ্বাস নিতে পারছে না, এমন অবস্থা। কাশতে কাশতে মাটিতে গড়িয়ে পড়লো একবার। বাসায় কোনো পুরুষও নেই। আয়না আলিয়া দুজনেই এক প্রকার কেঁদে ফেলে। আয়না ও দাদা দাদিকে খুব ভালোবাসে। ওনাদের কিছু হলে সহ্য হয় না। আয়না বলে ওঠে, দাদা হাসপাতাল চলো। না না বুবু, ঠিক হয়ে যাবে। হাসপাতালে যাব কেন? তোমার আব্বু নাই বাসায়, ড্রাইভারও তো নাই। এভাবে থাকলে সারা রাত কষ্ট পাবে, তার চেয়ে বরং আমি নিয়ে যাই। দাদা ভাইয়ের এক কথা, সে হাসপাতালে যাবে না। আয়না বাবাকে ফোন দিয়ে জানালো। তারা ভীষণ চিন্তায় পড়ে। বাসাতেই ফার্মেসির লোক ডেকে নেবুলাইজার দেওয়ালো, তাও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাত হয়ে গেছে, কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। উবার কল দিচ্ছে, উবারও আসে না। দাদাভাইও যাবে না বলে দিয়েছে। বাসায় কোনো পুরুষ নয়। সে এভাবে 2টো মেয়ে নিয়ে রাত 12টার পর বের হবেন না। আয়না কান্নাকাটি করে অনেক অনুরোধ করে, কিন্তু সেকালে চিন্তা ভাবনা তোফাজ্জল সাহেব এত রাতে বের হতে রাজি হননি। এমন সময় সমুদ্রের কল আসে। আয়না রিসিভ করতেই ও বলে ওঠে, আমি তোমার বাসার গলির সামনে
বাসায় আসতে 4 মিনিটও লাগবে না। এসে দেখছি কি অবস্থা। জরুরি মনে হলে হসপিটালে শিফট করব, টেনশন নিও না। আপনি এসে কি দেখবেন আর কে বলল আপনাকে দাদা ভাইয়ের কথা? বাবা ফোন দিয়ে জানালো। এই প্রথম সমুদ্র ফাহাদ সাহেবকে আঙ্কেল না বলে বাবা বলে সম্বোধন করে। আয়না বুঝি তা খেয়াল করলে না। আয়নার একটু হলেও স্বস্তি বোধ হয়। উনি আসছেন, তবে বাবা জানিয়েছে ওনাকে। আয়নাদের বিপদ রাত 12টার পরও উনি ছুটি আসছেন। সমুদ্র যখন আয়নার বাসায় পৌঁছে তখন অলরেডি 12টার বেশি। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না গিয়ে ছুটে গেট খুলে দেয়। ওই সময় আয়নার অবস্থাও করুণ। সে ভীষণ অস্থির হচ্ছিল, চোখ ভেজা। এমতো অবস্থায় সমুদ্রকে দেখা মাত্র ভীষণ শান্তি বিরাজ করে মনে। এতদিনের মান, অভিমান, রাগ সবটা একপাশে রেখে কিংবা প্রায় ভুলে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে সশব্দে ডুকরে কেঁদে ওঠে। সমুদ্র বাসার বাইরে দাঁড়িয়ে থেকেই ওকে আলতো করে জড়িয়ে নেয়। ওর খুব অদ্ভুত একটা অনুভূতি হলো। কেমন জানি হু হু করে উঠে বুকটা। সে নিজেকে সামলে নেয়। এরপর শুধু বলল, আছি তো। আর কোনো বাক্য কিংবা শব্দ উচ্চারণ করে না। আয়নার বাহু ধরে নিজের থেকে একটু দূরে সরিয়ে মুচকি হেসে সামনে পা বাড়ায়। ওই মুচকি হাসি যেন জানান দিচ্ছিল, আমার উপর ভরসা রেখো, আমি আছি তো বাবা। এরপর তোফাজ্জল হোসেনের পাশে এসে দাঁড়ালো। ওনাকে পরখ করে দেখে নেয়। অবস্থা ভালো না, হাসপাতালে নিলে ভালো হয়। সবটা চিন্তা করে তারপর বলে ওঠে, দাদা ভাই চলেন একটু হাসপাতালে যাই। তোফাজ্জল সাহেব সামান্য ভয় পেয়ে উঠে বলে, ডাক্তার সাহেব হাসপাতালে যেতে হবে কেন? আমি একদম ঠিক আছি। হাসপাতালে একটু ঘুরে আসেন, ডাক্তার দেখাই আনি। আসেন। ঠিক আছেন? সেটা তো জানি, আরও ঠিক থাকার জন্য ডাক্তার দেখানো লাগবে। তোফাজ্জল হোসেনের কষ্ট হচ্ছিল বেশ, কিন্তু বাড়িতে কোনো পুরুষ নেই আজ। দুটো ছোট বয়সী নাতনি নিয়ে এত রাতে বের হওয়া বিপজ্জনক, রাজি হচ্ছিল না। কিন্তু নাতনি জামাই ডাক্তার, নিজে যেতে চাচ্ছে, উনি খুব খুশি হন। এই যুগের ছেলে মেয়েগুলো এত ভালো। সমুদ্র ওনার বাহু ধরে দাঁড় করিয়ে দেয় এবং বলল, আমি আর আয়না যাই ওনার সাথে। আলিয়া আপু তুমি তোমার দাদির সাথে বাসায় থাকো। আলিয়া উত্তর দেয় না কোনো, নীরবে সায় দিল। আয়নাকে সঙ্গে নিয়ে আগে যেই হাসপাতালে কাজ করতো সেদিকে ছুটে। নামি দামি প্রাইভেট হাসপাতাল, 24 ঘন্টায় খোলা। অত্যাধুনিক সব প্রযুক্তি আর সুবিধা দেওয়া হয় রোগীদের। তবে প্রাইভেট হওয়ার খরচ অনেক বেশি। অভিযোগ প্রায় উঠে আসে শিরোনামে। হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়ার পর কয়েকটা টেস্ট করা হয়। সঙ্গে সঙ্গে ফুসফুসের সমস্যা দেখা গেল। ফুসফুসে পানি জমেছে, অক্সিজেন লাগতে পারে, রিস্ক হতে পারে ভেবে ভর্তি করিয়ে দেয়। সব কিছুই সমুদ্রই করে। আয়না শুধু দাঁড়িয়েছিল। কেবিনে শিফট করার পর ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। দুর্বলতার কারণে তোফাজ্জল সাহেব ঘুমিয়ে পড়ে। সমুদ্র তখন আয়নার পাশে সোফায় বসে বলে, তুমি বাসায় যাবে? আমি বাসায় গেলে দাদার সঙ্গে থাকবে কে? একা ফেলে যাব নাকি? না না, আমি থাকবো তো। তুমি যাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, কান্নাকাটি করে কি হাল করেছো। আমি যাব না। আচ্ছা তাহলে সোফায় শুয়ে রেস্ট নাও কিছুক্ষণ। যদিও ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই, তারপরও আয়নার খুব দুশ্চিন্তা হচ্ছে। সে সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় চোখ লেগে আসে তার। কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো কোনো কিছুর শব্দে। তৎক্ষণাৎ উঠে বসতেই চোখের সামনে সমুদ্রকে দেখলো। দাদাভাইকে অক্সিজেন মাস্ক লাগিয়ে কী সব করছে আর বলছে। আয়না অস্থির পায়ে ছুটে যায়। সমুদ্র তাকে দেখা মাত্র বলে ওঠে, উঠে গেলে কেন? দাদা ভাইয়ের কি হয়েছে সমুদ্র? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। আয়নের এতটুকুতেই ওভার প্যানিক অ্যাটাক শুরু হলো। আরেক দফা কান্না শুরু করে দেয়। তখনই নার্স আসলো, এসেই বলল, পেশেন্টের এখন কি অবস্থা ভাইয়া? বেটার। আরিফা আপা আপনি যান, আর আশা লাগবে না, আমি দেখব বাকিটা। না সমস্যা নাই, ডিউটিতে আছি, আমাকে ডাকবেন। এরপর আয়নার দিকে তাকায়। এরপর বলে, ভাবি জেগে গেছেন? ভাইয়া বলছিল কাঁদতে কাঁদতে আপনি নাকি কালকে রোগী হয়ে ভর্তি হবেন। তারপর অমায়িক এক গাল হেসে দেয়। সমুদ্র অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তোফাজ্জল সাহেবকে বেডে শুইয়ে দিয়ে বলে, কেমন লাগছে এখন? একটু আরাম পাইলাম ডাক্তার সাহেব। আচ্ছা। এই হাসপাতালে ডিউটিরত নার্স আরিফা আপা এসে আরও কিছু চেক করলো, প্রেশারও মাপলো। আগে যখন সমুদ্র ডাক্তার হিসেবে কাজ করতো আরিফা আপার সঙ্গে খাতির ছিল বেশি। এখন চাকরি ছেড়ে দিয়েছে, তবুও আপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে। তোফাজ্জল সাহেবকে মন মরা আর খানিক ভয়ার্থ অবস্থায় দেখে নার্স বলে ওঠে, বাবা দ্রুত সুস্থ হতে হবে, শক্ত হন, ভয় পাওয়ার কিছু নাই, সুস্থ হয়ে কালকেই হাঁটাহাঁটি করবেন। তোফাজ্জল সাহেব ভারাক্রান্ত মনে বলে, বয়স হয়ে গেছে, আর কতক্ষণই বা বাঁচবো? এক জীবনে সব দেখা শেষ মা।
নাতনিও দেখলাম, নাতনি জামাইকেও দেখলাম। নার্স বলে ওঠে। নাতনির বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, আসবেন, কত কাজ বাকি। সমুদ্র ওই সময় আয়নার পানে তাকালো। আয়নার সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। সমুদ্র নার্সের কথায় হালকা হাসে, কিন্তু কিছু বলে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়না দাদা গভীর ঘুমে তলিয়ে যান। তখন সমুদ্র ক্যান্টিন থেকে খাবার অর্ডার দেয়। খাবার আসলে জোর করে আয়নাকে বসিয়ে নিজে ওর পাশে বসে বলে, খেয়ে নাও, না হলে কালকে তোমাকেও ভর্তি করাতে হবে। খেতে ইচ্ছে করছে না। সমুদ্র ওর কোনো বারণ শুনে না। ভাতের প্ল্যাটারটা তুলে নিয়ে ভাতের সঙ্গে তরকারি মাখিয়ে বলে, হা করো, খাইয়ে দিচ্ছি। আয়না মুখ ঘুরিয়ে নেয়। ও অপর হাত দিয়ে থুতনিতে রেখে তার দিকে মুখটা এগিয়ে এনে বলে, আমি সেকেন্ড কোনো পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো না, চুপচাপ খেয়ে নাও। শেষের কথায় ধমকের আভাস পায় আয়না। এরপর এক প্রকার জোর করে খাইয়ে দেয় ওকে। সমুদ্র বলতে থাকে, রোগীর সঙ্গে যারা আসে ওদের নিজের খাওয়া ঠিক রাখতে হয়, উল্টা বেশি খাওয়া দরকার, এনার্জি বেশি লাগে, না খাইলে এনার্জি পাবে কই? তাহলে আপনি খাচ্ছেন না কেন? সমুদ্র হালকা হেসে উত্তর দেয়, আমার কথাই আমাকেই ফাঁসাও। আয়না পুনরায় বলে, আপনিও খান, তাহলে আমি আর খাবো না। সমুদ্র উপায় না পেয়ে প্লেট থেকে এক লোকমা তুলে নিজের মুখে নেয়। এরপর আয়নাকে আবার খাইয়ে দেয়। তারপর বলে ওঠে, কোথায় যেন শুনেছি ঝুটা খেলে ভালোবাসা বাড়ে। গলায় বলে, আপনার ভালোবাসা বাড়বে না। তোমার সাথে ঝগড়া করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আয়না উঠে যেতে ধরছিল, সঙ্গে সঙ্গে হ্যাচকা টেনে সমুদ্রকে বসিয়ে দিয়ে বলে ওঠে, কপাল ভালো তোমার যে আমার ধৈর্য শক্তি অসীম। ছোট থেকেই সবাই বলে আমার নাকি ধৈর্য অনেক। এখন বুঝতেছি তোমারে সামলানো লাগবে সারা জীবন, এই জন্য এত ধৈর্য দিছে আল্লাহ তাআলা। আয়নাকে কিছু বলার সুযোগ দিল না। মুখে এক লোকমা ভাত পুড়ে দেয়। এরপর থেমে থেমে বলে, আমাকে রোবট বলো, নিজে কি মেয়ে? মেয়ে তোমার মনটা পুরোপুরি যেনই মন। আয়না ততক্ষণে খাওয়া শেষ। সে ব্রুকুচকে বলে ওঠে, এই মন আবার কি? ইলেকট্রিক্যাল মন। তোমার মধ্যে আদৌ মায়া দয়া আছে? থাকলে এতক্ষণে আমাকে ক্ষমা করে দিতে। ইলেকট্রিক্যাল মন যার, তার মনে মোহাব্বত ইশক থাকবে এটা আশা করাই তো ভুল। ইলেকট্রিক্যাল মনে থাকবে কিছু সার্কিট আর লাল নীল তার, তাও আবার ছেঁড়া তার। এজন্য দয়া মায়া কিচ্ছুটি নেই তোমার মধ্যে। আয়না ব্রুকুচকে বসে রইল। একটা মানুষ এতটা আজাইরা কথা কিভাবে বলতে পারে? হতভম্ব হয়ে যায় সে। ইলেকট্রিক্যাল মন বলেও কিছু আছে জানা ছিল না। তার মন কি আসলে ইলেকট্রিক্যাল মন? পরের দিন ইকো টেস্টে ধরা পড়লো তোজাফেল হোসেনের হার্টে পানি জমেছে। সমুদ্র নিচে যেহেতু ভবিষ্যতে কার্ডিওলজিস্ট নিয়ে স্টাডি করার পরিকল্পনা করছে, সে সুবাদে হাসপাতালে বড় বড় কার্ডিওলজিস্টদের সঙ্গে সখ্যতা আছে। তাছাড়াও এখনকার সবাই খুবই ভালো, সাপোর্টিভ। সমুদ্র একাই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল দুপুরেই ওটিতে নিতে। ফাদ সাহেব আসতে চাচ্ছেন, তবে ওনার আসতে সন্ধ্যা হয়ে যাবে। সমুদ্র নিশ্চয়তা দিয়ে বলে সে যেহেতু আছে অসুবিধা নেই। তবুও ওটির আগে মুহূর্তে সাইলা চৌধুরী আসলেন। আব্বু আম্মুও আসতে চাইছিল, সমুদ্র মানা করেছে। বাবা নিজেও হার্টের পেশেন্ট, রিং পড়াতে হয়েছে। আর এক ওটি পেশেন্ট দেখে এক্সট্রা টেনশন দেওয়ার মানে হয় না। এমনিতেই আব্বু আম্মু সরল সাদাসিধা নরম মনে, দুজনেই পরে ভয় পাবে, অতিরিক্ত চিন্তা করবে। আগে পরিবার নিয়ে এত ভাবতো না, বিয়ের পর থেকে ফ্যামিলি নিয়ে অনেক ভাবা শুরু করেছে। ইনফ্যাক্ট আলিয়া ছোট, এই জন্য ওকেই আসতে দেয়নি। ওদের দাদির নাকি অস্থিরতা, প্রেশার বেড়ে গেছে, দুজনেই বাসায় আছে। এখানে এসে আরও অসুস্থ হওয়ার মানে হয় না। তার উপর প্রাইভেট হসপিটালের কিছু নিয়ম আছে, পেশেন্টের সঙ্গে বড়জোর 2-3 জন অ্যালাউ করে। রাতে মাত্র একজন পারবে পেশেন্টের সঙ্গে থাকতে। সে গিয়ে থাইলা আন্টির সাথে কিছু কথা বলল। ওটি করে সিসিইউতে নেওয়া হলো, সেখানে কেউ অ্যালাউ না। কাজেই সবাই যে যার বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমুদ্রের অফিস যেতে হবে, না গেলে হচ্ছে না, খুবই জরুরি কাজ আছে। তখন সাইলা আন্টি বলে, আমি আয়নাকে নিয়ে যাচ্ছি, তুমি অফিসের কাজ সেরে নিজে বাসায় গিয়ে লম্বা ঘুম দিবে। কি ক্লান্ত লাগছে তোমাকে? বাসায় গিয়ে সোজা ঘুম দেবে, না হলে আমি কিন্তু অনেক বকা দেব। সমুদ্র হালকা হাসলো। আয়না একবার সমুদ্রের দিকে তাকায়। আসলে গতকাল রাতে সে নিজে সোফায় ঘুমিয়ে যায়, কিন্তু সমুদ্র চেয়ারেই বসেই রাত কাটিয়ে দিয়েছে। আয়না ভীষণ অনুতপ্ত বোধ হলো। পুরা রাত তার ঘুমানো ঠিক হয় না। তার দাদা অসুস্থ, সে জেগে সেবা করবে, কিন্তু উল্টা হলো। সমুদ্রই রাত জাগলো। তবে আয়না ক্লান্ত সুরে বলে,
নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।